জুলাই শহীদদের ভুলে গেলে আমাদের তো অস্তিত্বই থাকবে না, জাতি হিসেবে আমরা অস্তিত্বহীন হয়ে পড়ব। আমাদের শহীদ পরিবারের আজকে এখানে শহীদের স্ত্রী আছেন, শহীদের কন্যা শিশু কন্যা এখানে আছেন। তারা শহীদের স্ত্রী বলেছেন যে তার চাওয়া হচ্ছে যে আমরা যেন তাদেরকে ভুলে না যাই, শহীদদের ভুলে না যাই। অবশ্যই আমরা তাদেরকে ভুলতে পারি না, তাদেরকে ভুলে যাব না। জুলাই শহীদদের ভুলে গেলে আমাদের তো অস্তিত্বই থাকবে না, জাতি হিসেবে আমরা অস্তিত্বহীন হয়ে পড়ব। তাহলে আমরা কিভাবে শহীদ পরিবারকে ভুলে যেতে পারি? কিন্তু আমি মনে করি শহীদ পরিবারকে মনে রাখার সর্বোত্তম পন্থা হচ্ছে এমন একটি রাষ্ট্র নির্মাণ করা যে রাষ্ট্রে আরেকটি ফ্যাসিবাদ যেন উঠে আসতে না পারে। যদি আমরা সেরকম রাষ্ট্র নির্মাণ না করতে পারি তাহলে শুধুমাত্র মুখের কথায় তাদেরকে স্মরণে রেখে কোনো লাভ হবে না। আমরা যদি সেরকম একটি রাষ্ট্র নির্মাণ করতে পারি তাহলে পরেই শহীদদের প্রকৃত আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে সক্ষম হব। তো আমার একটি প্রত্যাশা আছে, আমি একটু সংক্ষেপে বলি যে কেন একটি রাষ্ট্র তৈরি হলে পরে আমরা বুঝতে পারবো যে এই জুলাই মহান জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা যুদ্ধ করেছেন, তাদের দান বৃথা যায় না। সর্বপ্রথম হচ্ছে যে আরেকটি হাসিনার ফ্যাসিবাদ যেন কোনো ফর্মে আবার বাংলাদেশে ফিরে আসতে না পারে। তার জন্য যে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার দরকার সেগুলো করতে হবে। তার একটি আমি মনে করি পথ চলা শুরু হয়েছে। আমরা শুনতে পেরেছি যে সকল রাজনৈতিক দল 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না কিংবা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, এ ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছে। এটা একটা প্রাথমিক ধাপ। কারণ যে মুহূর্তে একজন মনে করবে যে আমি আজন্ম প্রধানমন্ত্রী থাকতে পারবো, আমি আজন্ম শাসক থাকতে পারবো, সেই মুহূর্তে আবার নতুন করে ফ্যাসিবাদের তৈরি প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে। তো কাজেই আমি মনে করি এই যে 10 বছরের ব্যাপারে ঐক্যমত হয়েছে এটা প্রাথমিক ধাপ। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, এটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। বিশেষ করে এই এবি পার্টির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই, তারা যখন এরপরে আবার ঐক্যমত কমিশনের মিটিংয়ে যাবেন এই বিষয়টি পরিষ্কার করে নেওয়া দরকার। সেটা হচ্ছে বলা হয়েছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু বলা হয় না যে 10 বছরের পরে তিনি আবার রাষ্ট্রপতি হতে পারবেন না, এটা কিন্তু বলা হয় না। ক্যাচটা হচ্ছে রাশিয়ার মতো পুতিন এরকম একটা আইন করেছিল যে 2 বারের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবে না। তারপরে সে ক্ষমতা নিজের কাছে রাখবার জন্য সে করলো কি 2 বার রাষ্ট্রপতি হওয়ার পরে সে 1 বার প্রধানমন্ত্রী হয়ে গেল, সুতরাং ক্ষমতা তার হাতেই থাকবে। এইটা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদের আইন যেটা করতে হবে যে 2 বারের বেশি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী তো থাকতে পারবেন না এবং তিনি আর কখনো রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান হতে পারবেন না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একটা ঐক্যমতে আসতে হবে। আর কখনো দিল্লি কেন কোন বিদেশি শক্তি যেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে প্রভাব সৃষ্টি না করতে পারে, সেই ব্যাপারে একটা ন্যাশনাল চার্টার হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এটা হলো দ্বিতীয়। তৃতীয় হলো বাংলাদেশে যেন আর কখনো এই 15 বছরের ফ্যাসিবাদী আমলের তুলনায় মতো করে বাংলাদেশের সম্পদ লুটপাট না হয়। আপনারা দেখেছেন কিভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা হয়েছে। আজকে আমার দেশ পত্রিকায় একটা লিড নিউজ আছে যে রিজার্ভ চুরির 5 ক্রিমিনাল একটা নিউজ ছাপা হয়েছে আজকে। আপনাদের তো রিজার্ভ চুরির কথা নিশ্চয়ই মনে আছে। তো এরকম রিজার্ভ চুরির মতো করে আরো লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি টাকা, লাখ বলছি না, লাখ কোটি টাকা এরকম দুর্নীতি করা হয়েছে হাসিনার 15 বছরে। যাতে আমাদের এমন একটি রাষ্ট্রীয় কাঠামো, একটি আইন, একটি সিস্টেম করতে হবে যাতে করে এভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট না হতে পারে।
এটা হলো আমার 3 নম্বর প্রত্যাশা। আর 4 নম্বর প্রত্যাশা হচ্ছে এই আন্দোলন কি হিসাবে শুরু হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। যেটা আমরা ভুলে যেতে শুরু করেছি, কিন্তু আমি আবার আমাদের ফুয়াদের মতো করে মনে করিয়ে দিচ্ছি, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে এটা শেষ পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপ নিয়েছিল। এখন বৈষম্য বিরোধী আন্দোলন বলতে আমরা কি বুঝি, এটা একটু বোঝা দরকার। সেটা হলো যে বাংলাদেশ এটা শুধু একটা এলিট রাষ্ট্র হয়ে গড়ে উঠবে না। বাংলাদেশে বর্তমানে এলিটদের যে একটা প্রাধান্য চলছে, এরকম একটি রাষ্ট্র তৈরি হলে এটা বৈষম্য বিরোধী রাষ্ট্র হতে পারে না। বাংলাদেশে সকল নাগরিকের সম অধিকার থাকতে হবে, তাহলে পরে প্রকৃত বৈষম্য বিরোধী আপনি একটি রাষ্ট্র করতে পারবেন।